পাইছে। এই যে পানি পানি লো। আপনি কে? আমি এই জায়গায় কেন? এখন এখানে কেমন আসছে সেটা আপনার মাথার ভিতরে আসতেছে না? একবারে বাস পাখির মতো ছো দিয়ে আমার গাড়ির উপর এসে পড়ছেন কি লেগা? কি উদ্দেশ্য কি ছিল আপনার? উত্তর দেন না কেন, উদ্দেশ্য কি ছিল? ও আচ্ছা, বুঝতে পারছি, সুইসাইড কেস। মরতে চেষ্টা করতেছিলেন তো? মরার যখন এতই ধান্দা, বাস ট্রাক ট্রেন কিছু পান নাই, আমার গাড়ি নিচে মরতে হইলো? মরেন তো মরেন আমার গাড়ি নিচে, মরার উপর খরার গা। কোনো বাড়তি কথা কোনো দরকার নেই, একদম চুপ করে থাকেন। আমি কন আপনার নাম কি, আপনার বাড়ি কই, পরিবার পরিজন কই আছে, নাম ঠিকানা দেন, ফোন নাম্বার দেন, আমি গোড়াইতে কই। এই আপনারা বলছে এইদিকে ঘুরেন, এইদিকে ঘুরেন, এইদিকে তাকান, আপনার একটা কথা জিজ্ঞাসা কানে যেতেছে না? আপনার নাম কি, বাসা কই, মানুষের ঠিকানা দেন দেখি। আপনার কি করতেছেন? এত জোরে জোরে কথা বলতেছেন কেন পেশেন্টের সাথে? আপনাকে না কথা বলতে বারণ করা হয়েছিল? এত জোরে জোরে কথা বলতেছেন, পেশেন্ট আবার সেন্সলেস হয়ে গেলে? না মানে হয়েছে কি, এমনি এমনি কথা বলতেছি। শুনুন, পেশেন্টের অবস্থা ভালো থাকলে কালকে নাগাদ ডিসচার্জ করে দেওয়া হবে। যত কথা বাসায় নিয়ে গিয়ে বলবেন। এখন যান। কি কইলো? এখন এর বাসায় কেমন নিয়ে যাই? তুমি বাড়ি, আমি তো আরেকটা বড় বিপদে পড়ে যাবো। ওই দাঁড়ো, ওই ওই শালা মাইক কই? স্যার আমি জানি না স্যার। জানিস না মানে? এই এই মাইক মাইয়া গেছে কই? ওই স্যার আমি জানি না স্যার। জানিস না কি পাগল দাস তুই জানিস না? ইকবাল, রফিক, ওই ইকবাল, ওই ওই মাইয়া পলাইছে। হ্যাঁ মাইয়া পলাইছে। ইকবাল, জি বস, যেখান থেকে পারস মাইয়ারা ধইরা ভিতরে যান। আস্তে কি শুরু করলেন? হ্যাঁ বন্ধ করেন, আপনি না কাকানা বন্ধ করেন, একদম সহ্য হইতেছে না, আমার অসহ্য লাগতেছে। এমনিতে আমি ঝামেলার ভিতরে আছি, আপনি বুঝতে পারতেছেন না? ও আপনি বুঝবেন কেমন? বুঝাই বলি, ব্যাচেলার মানুষ আমি, আশপাশে পরিচিত অনেক মানুষ থাকে। 1 লাখটা মায়ের ঘরের মধ্যে এমনি নিয়ে আইসি, দেখলে পরে কি মনে করবো? ঝামেলার মধ্যে পালাই দিব না? এখানে এমনি থেকে অনেক ঝামেলার ভিতরে আসি, নতুন করে একটা ঝামেলা হোক আমি চাই না। একটু থামেন, একটু থামেন। কান্নাটা থামান। যদি পারেন আপনি দয়া করে আমারে বলেন, আপনি আসলে কে, কোথায় থাকেন, বাড়ি কই আপনার, সেটা আপনি আমারে বলেন, আপনার আমি পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা করি। আপনি আমার অবস্থাটা একবারের জন্য বোঝার চেষ্টা করতেছেন না? আমি কিন্তু ঝামেলার মধ্যে আছি, আবার ঝামেলায় পড়ে যাব। আপনি আবার কাঁদতেছেন, আপনি একদম চুপ থাকেন। বলতেছেন না ঝামেলার মধ্যে আছে, আবার কান্নাকাটি করছেন কিসের জন্য? আপনার আমি কথা দিতেছি, আমি একটু সুস্থ হয়ে গেলে চলতে পারলে আমি যাবো এখান থেকে। থামেন। সুস্থ হতে পারলে মানে কি? তার মানে আপনি এখন যাবেন না, আপনি কিছু বলবেনও না, আপনার কে কোথায় আছে কোনো কিছু আপনি আমরা বলবেন না, প্রয়োজন মনে করছেন না, তাই তো? ঠিক আছে, আমি ঝামেলার মধ্যে পড়বো না, আমি এখন যাবো থানায়, থানায় গিয়ে আমি এখন আমার যদি আবার মারা ফেলতে চান তাহলে নিজের গায়ে রক্ত দিয়ে আমার বাঁচাইছেন কেন? আমার মরতেই দিতেন। বেহুদা কথা বললেন না, আমি কাউরে বাঁচাই নাই, আমি কাউরে মারতেও চাই না। আজকে একদম বাস পাখির মতো আমার গাড়ির সামনে এসে পড়লেন, তখন যদি আপনার না বাঁচাই আমারে ফাঁসির কাঠ গড়ে গিয়ে দাঁড়াইতে হইতো। আর ওই যে বাঁচানোর কথা বললেন না, রক্ত দিছি আপনারে, এটা একটা মানুষ হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা, দায় সারছি আমি, আলগা কিছু করি নাই, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। কিন্তু আমার যে অবস্থা, এই অবস্থায় রক্ত দেওয়া ঠিক না। সবকিছু লুকায় আমি রক্ত দিছি। দেখেন আপনার আবারও আমি বলতেছি, আপনি আমার অবস্থাটা বুঝতেছেন না। আমি একদম সাধারণ একজন ট্যাক্সি ড্রাইভার, দিন আনি দিন খাই। এই আপনার পেছনে 2টা দিন গেছে গা, কোনো ইনকাম নাই, সব বন্ধ, অনেক ঝামেলার মধ্যে আছে। আপনি যদি আমার একটু উপকার করেন, যদি আপনি বলেন
আপনি কোথায় থাকেন, আপনার পরিবার পরিজন কে আছে, কোথায় আছে, আমি আপনার সুন্দর মতো দিয়ে আসবো, আমি বিপদ থেকে উদ্ধার হই। আপনি দয়া করে আমার একটু বলেন, দয়া করেন আপনি আমার। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। জি যান, আপনার যেখানে খুশি আপনি সেখানে যান। জি দরকার নাই, আপনি আপনি যান, আপনি থেকে যান। এই যে ভাই আর কত দূর? এই যে সামনে, সামনের ওই মাথায়? এই যে মাত্র সাইনবোর্ডটা দেখা যায় না, হ্যাঁ। এই বাম পাশে থাকে। আমি না ইচ্ছা করে আপনার গাড়ির নিচে পড়ছিলাম, মরে যাওয়ার বাইসে থাকার চেয়ে মরে যাওয়াটা আমার কাছে সুখের ছিল। আমার বাঁচাইলেন কেন? এটা কি বলতেছো তুমি? ভুলে গেছি, তুমি করে বলে ফেলেছি, উচিত হয় নাই। আপনি আমার তুমি করে ডাকছেন, পৃথিবীতে আমার তুমি করে ডাকুন কেউ নাই। ভালোবাসা মায়া করে আমার পাশে দাঁড়াইব এমন একটা মানুষ এই দুনিয়াতে নাই। আমার কথাও যদি বলি, আমিও ঠিক তোমার মতোই, আপন বলতে কেউ নাই। বাবাই মারা গেছে সেই ছোটবেলায়, মনে মনে ঠিক মতো। মা ছিল, মা অনেক কষ্ট করে আমার বড় করছে, কিন্তু 2 বছর হইল মাও নাই। এতিম হওয়ার কি দুঃখ, কি জ্বালা, সেটা আমি জানি, বুঝি। অনেক কষ্ট থাকে ভিতরে, অনেক জ্বালা, বলা যায় না, খাওয়া যায় না, সহ্য করা যায় না। কিন্তু যদি কম যায়, হালকা লাগে, মনে হয় বুক ভরা নিঃশ্বাস নিতে পারতেছি। তোমার যদি কোনো সমস্যা না থাকে, তুমি তোমার কথা আমারে বলতে পারো, হালকা লাগবে। আমার আব্বা যখন হার্ট অ্যাটাকে মারা যায়, তখন আমার বয়স 2 বছর। আচ্ছা, আমার গ্রামের বাড়ির সব জমি জমা সহায় সম্পত্তি চাচারা লুটপাট করে নিয়ে গেছে। আমার মা
ঘুষ দেওয়ান লাগবো দেখা আব্বার পেনশনটাও তুলতে পারেনি। এই ছোট আমার নিয়ে আমার মা এক কাপড়ে ঢাকা শহরে চলে আসছে। আমার যে কত লাত্তি উষ্টা খাইছে শহরে আইসা, শেষমেশ না পাইরে একজনের বিয়ে করছে, নতুন করে সংসার পাচ্ছে। কিন্তু ওই সংসারে আমার মায়ের সুখ ছিল না। মা তাল হয়ে ওই লোকটা দিনে দুপুরে আমার মায়ের গায়ে হাত তুলত। আমারও কারণে অকারণে যখন তখন মারছে। আমার আম্মা ঘরে বসে ছোটখাটো সেলাই কাম করত, এমনি করে আমার মা আমার পড়াশোনা করেছে। আর তার যে স্বামী, আমি ওই লোকটারা কখনো মন থেকে আমার আব্বার দরজাটা দেইনি। ওই লোকটা বড় একটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করত। আমি অনেক কষ্টে কলেজ পাশ করছিলাম, ভাবছিলাম বড় একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। কিন্তু একদিন রাতে ওই লোকটা আইসা আম্মা তোর ওষুধ খাইতেছে আম্মা। ওষুধ তো শেষ হয়ে গেছে গা। আম্মা একটু ওষুধ দেখা। ওষুধও নাই আম্মা। সারাদিন ঘরে বইয়া করস নাকি? হ্যাঁ, সারাদিন একা শেষ করতে পারস না নাকি সব আমার দিকে সময় রাখো? জীবনটাই শেষ করে ফেলে। আপনি এমন করতেছেন কেন আম্মার সাথে? আমার শরীরটা আজকে ভালো না, কাজের ওষুধটাও শেষ হয়ে গেছে। আপনি যান না, একটু ওষুধটা নিয়ে যান না। তোর বাবারা দোকান খুলে আমাকে লিখে বই আছে না? ওই আমি আমার বাড়িতে পাবো না, তুই এক কাম কর, ওই এই যে আদার রস আর পেঁয়াজের রস গুল্লা খাওয়াই দে, আর নইলে তেরা মুখের মধ্যে পড়ে দে। জীবনটা আমার শেষ করে ফেলাইল। আমার কাছে 20 টাকা আছে, আপনি 20 টাকাটা নিয়ে আসেন। তোর কাছে 20 টাকা আছে? ওই পাইলি কই? আমার পকেটে চুরি করছ? না, আমি এখন বাড়ি যেতে পারবো না। আসল আর একটা কথা, আমি তোকে ঘরে বইয়া আমি যে বেতন পাই, যে টাকা পাই, দুইটা আমি হাতি পুষতে পারম না। তুই এক কাম করবি, কালকে সকালে আমার লগে যাবি। তোর একটা চাকরির ব্যবস্থা করছে। এই খাবার কাছাকাছি আমি নলে খুঁজতে পারে দেবো। আমি তখন কলেজ পাশ করছি কেবলমাত্র। আর আমার মাও অসুখে পড়ে একদম বিছনায় শুয়ে পড়ছে, কোনো কাম কাজ করতে পারে না। আমি চাইছিলাম আমি পড়াশোনা করবো। আম্মা তুমি ওনারা কও না আমি চাকরি করুন না, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হবো। আমি পড়ালেখা শিখা অনেক বড় চাকরি করব, তারপর তোমার অনেক বড় ডাক্তারের কাছে দেখাবো আম্মা। আমি যদি এখন চাকরিতে ঢুকে যাই আম্মা, তাহলে তার জীবনে পড়াশোনা করতে পারবো না আম্মা। তোমরা একটু কও না। মারে আমার যদি সুযোগ থাকতো আমি সারা জীবন তোর পড়ালেখা করাইতাম মা। সংসারের কি অবস্থা দেখতোই মা, তার উপরে তোর বাপটা এত খারাপ। এটা আমার মায়া স্যার। সামনে স্যার। আসসালামু আলাইকুম। চাকরি করবে? হ্যাঁ, করবো। এত লজ্জা পেলে চাকরি করবে কেমন? এই চল চাকরি। আচ্ছা যা স্যার কথা বলুন। চল যা, আরে চল খালি ইন্টারভিউ নিব, যা। চল বসো 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 বসো।
চাকরি করবা সত্যি? কি চাকরি করবা? এখানে নাকি বিদেশ যাবা, দুবাই যাবা? হ্যাঁ, স্যার আমি চাকরি করবো না স্যার, আমার আব্বারে বলে দেন আমি পড়াশোনা করতে চাই। তো পড়াশোনা করবা, চাকরিও করবা। আব্বার উপরে তো এইভাবে চাপ সৃষ্টি করলে, আরে এইরকম করে থাকলে আমি দেখবো কেমনে সব? এই চুপ! আবার মুখে মুখে কথা কথা বদমাস ভাইয়া। হ্যাঁ ভাই, বলছি জানো কত বড় অফিসার উনি? আরে কোটি কোটি টাকার মালিক। আরে তুই হারে শুনোস না, এত বড় বেয়াদবি করলি কেন? হ্যাঁ, বেয়াদবি করলি কেমনে? তোর বেতন কত জানো? মাসে 40,000 টাকা। ওই 40,000 টাকা তুই জীবনে দেখছ? আমি কোনো কথা বলবো না। কালকেই যাবি, কালকেই গিয়ে হের কাছে মাপ চাবি, পায়ে ধরে মাপ চাবি, আর কবি আমি আর কখনো এই কাম করবো না। কি যাবি তো? আম্মা, আম্মা, হ্যাঁ একটু বুঝার কম না, আমি অনেক চাকরি করতে চাই না। কি? থামেন মারে, যাবি না কেন? এত ভালো চাকরি, সংসারের এই অবস্থা। আম্মা, লোকটা একটা খারাপ লোক আম্মা, আমার দিকে কেমন করে তাকাইছে, প্রথম দিন আমার গায়ে হাত দিছে আম্মা, আমার মেলে টান দিছে। কি কি করলি তুই? তুই আমার চরিত্র নিয়ে কথা কস? ওই তোর মতো বদমাস মাইয়া হে তার পাশে কত ঘুরতেছিস তুই জানোস? ওই ওই কথা মাইয়া বড় হইছে না, কোথায় কোথায় মারতে ওঠেন কেন, মারতে ওঠেন কেন? এই মায়ের রাজি করাও, নইলে তোমার কপালে দুঃখ আছে কইলাম। আসো আসো আসো, তমিজ ভাই, আসো। স্যার আমার মাফ করে দেন স্যার, মায়েরা খুবই তেরা, এত করে কইলাম, কত বুঝাইলাম, বকা জমাও করছি, এরপরে মায়ের ধরে করছি স্যার, কিন্তু কিছুতেই রাজি হইতেছে না স্যার। আরে তুমি তো বুঝাইতে পারো না। ওর এত পছন্দ হয়েছে, ওরা তো আমি বিয়ে করবো। হ্যাঁ, তুমি তো আমার শ্বশুর হইবা। আমি বিয়ে করাই কষ্ট কেন? বুঝতেছো না, এমডি স্যারে বিয়ে করার কথা কইছে, মাল্টি ন্যাশনাল বিজনেসটা। আরে সে তো রাজরানী হয়ে যাবে, সাথে সাথে তুমিও যাও, সুন্দর করে রাজি করাও। কি হলো? এমনি নাকি বিয়ে করবো? এই যে তোমার ক্যাশ এইখানে 5 লাখ আছে। 5 লাখ এটা তোমার। তোমার মাইয়ার সুখ শান্তির টাকা তো আছেই, সেটা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? কাজ শেষ করো, কাজ ঠিক মতো হইলে বিয়ে শাদী, তারপরে আবার তোমার আমি দিলাম। যাও, দেরি করো না। শোনো, একটা কথা শুনে রাখো তুমি মিয়া, এই টাকাটা নিয়ে যদি তুমি ফুইটা যাও, কোনো কিছু করো, তাহলে তোমার পেটে পড়া দিয়া না 3 গুণ টাকা আদায় করো। না স্যার, আমি হেরে বুঝাবো স্যার, আমি হেরে বুঝাবো স্যার, আমি যাই স্যার। যা, গাড়ি করে দে। মারে, তোর বাপ মরে যাওয়ার পর আমি জীবনে তুমি একটা শখের জিনিস কিনে দিতে পারি নাই মা। পরের ঘরে থেকে গালি, অপমান, অত্যাচার ছাড়া আমি তোর জীবনে আর কি বা দিছি মা। মারে, পুরা কপাল লাগো, কপালের সুখ সয় না মা। আল্লাহ আল্লাহ মনে হয় তোর দিকে মুখ তুলে তাকাইছে মা। মারে, তুই রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। কত বড় ঘর, কত টাকা, কত গয়না। তারপর কি হইলো? ওই লোকটার লগে বিয়ে হয়ে গেল? মায়ের কথা মতো রাজি হয়ে আমি আমার জামাইয়ের সাথে ওই লোকটার অফিসে গেছিলাম বিয়ে করার জন্য।
কিসের বিয়া? সবকিছু তো সাজানো ছিল, কাজী সাক্ষী সব বানানো। কি হলো কাজী সাহেব, দেওয়া শেষ হয়েছে? আমি তাহলে শেষ করুন তো, রেগুলারই তো করেন এগুলো। হয়েছে ওই সই নাও, বাকিটা পরে লিখে দিতে। সই করো। আমি সাইন করতে চাইছিলাম না, অনেক ভয় পাইতেছিলাম। আমার মায়ের যে জামাইটা আছে না, হ্যাঁ রে, এরকম মোটা অঙ্কের টাকা দিছে। স্বার্থপর লোকটা আবার বেঁচে দিল। আরে বিয়ে কি এমনি এমনি করছে নাকি? গহনা আছে না, এই যে না শোনা সই করতে পারো। সই করো। এই তুমি যাও তো, তুমি থাকলে করবে না, যাও। তুমি যাও। কোন জায়গায়? হয়েছে, বাকিটা লিখে নিই। এই, আরে বিয়া তো হয়ে গেছে, কান্নার কি হলো? আমার কয় বিয়েই তো হয়ে গেছে গা, জোর করে হ্যাঁ বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যা দি দুনিয়ার মেয়ে মানুষের আনাগোনা। আরে কিছু না, ব্যবসা ব্যবসা। যাও ভিতরে যাও। আমার বুঝতে বাকি আছিল না যে আমার বেঁচে দিছে। আরে আসো আসো। আমি অনেকবার পালনের চেষ্টা করছি, যখন সুযোগ পাইছি তখন আমার দইরা খালি মাছ। এই, আবার যদি পালাবার চেষ্টা করো, নাটক ঘরে বন্ধ কর, ঘুমা। নিজের ভালো যদি চাস, কোনো ঝামেলা করবে না। আমি আলসারি নেই, আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি, ধরাও খাইছি। আমার জানোয়ারের মতন মারত। দেখি এত বড় সংস্কার নয় তোর, হ্যাঁ? তোর দম নাই, দম নাই। কল্লা পেটটা একেবারে রাস্তায় খাস, শিয়াল কুকুরে খাবে। খবরদার, একবার করলে কিন্তু নিস্তার পাবে না। আমি প্রায় প্রায় ব্যথা অজ্ঞান হয়ে যেতাম। আমার আবলতে বলে ওষুধ খাওয়াইতে ব্যথা, তারপর আমি পালনের চেষ্টা করছি। আমার বাইন্ডা রেখে যেত দড়ি দিয়া। তারপর একদিন আমি জিদ করে একটা বুদ্ধি করছি। আমি অজ্ঞান ওনার ভান ধরছিলাম, জানি ডাক্তার আহে। এই, কি হয়েছে?
ডাক্তার আইছিল। ও আমার অস্থির লাগতেছে, ডাক্তার সাহেব বাঁচানো হবে। ও প্রেশার আপনার নর্মাল। আপনি মনে কোনো টেনশন করছেন, ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না। তো আমি ঘুমের ওষুধ খেয়ে দিচ্ছি, আপনি ঘুমের ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। মনে বাঁচবো না। আপনার তো টেনশন করার কিছু নেই। আল্লাহ আমার বাঁচান ডাক্তার সাহেব। আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। বাঁচবো না আমি। ডাক্তার কি বলে গেল শুনলে না? ঠিক মতো খাওয়া দাওয়া করো, ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। একদম চেঁচামেচি করবে না, মনে থাকবে? আল্লাহ দয়া করে আমাকে বাঁচান। আমাকে আটকে রেখেছে, আমাকে বিক্রি করে দিবে। হ্যাঁ, কোথায়? ঠিক আছে, ঠিক আছে। কি বলতেছো তুমি এটা? এটা কি বললা? এই লোক তো পাগল, তো বদ্ধ পাগল। পাগলই তো আমারে জোর করে মুখে চাইপা মদ আর হাবি জাবি কি জানি খাওয়ায়। কি যে কষ্ট হইতো আমার এগুলো গিলতে। পেটে অনেক ব্যথা করত আর আমার কারি কারি পেন কিলার খাওয়াইতো, জানি ব্যথা কমে যায়। আমার মারে খুব দেখতে মন চাইতো, আমি এর লেগে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। ভাবলাম হের লগে যদি আমি মিল নাতে থাকি না, আমার মায়ের লগে আমি আর জীবনও দেখা করতে পারবো না। এমনি করে 2 বছর পার হয়ে গেছে। সে আমার উপরে খুশি হইয়া একবার মায়ের সাথে দেখা করানোরও সুযোগ দিছিল। আইসা, তারপর মায়ের কাছে যায় দেখি আমার আম্মা শয্যাশয়ী, একদম মইরা যাবে এরম অবস্থা। মায়ের জড়ায় ধরে অনেক কাঁদছিলাম। এরপরে নিজের পেটের ব্যথার কথা মনে হইল। মায়ের লগে দেখা কইরা ভাবলাম পেটে যখন এত ব্যথা করে একবার ডাক্তারটা দেখাইনি। ডাক্তার দেখাতে যায় আমার মাথায় যেন একবারে আকাশ ভেঙে পড়ল। কেন, কি হয়েছে? ডাক্তার কইলো যে আমার লিভার নাকি খারাপ হয়ে গেছে, আর কোনো চিকিৎসা হইব না। চিকিৎসা হইব না। আমার আটকায় রাখছে আম্মা। আমার মনে কত ভুল করে বাঁচাও, আমার মায়ের মনে আম্মা, আম্মা থেকে বাঁচাও। জি আম্মা, আসসালামু আলাইকুম। আপনার মায়ের মাথা খারাপ হয়ে গেছে, উল্টা পাল্টা বলে। ওদের বিয়াটা পছন্দ হয় না, এই জন্যে। আপনি টেনশন নিয়েন না। আমি বলছি যে আমরা হানিমুনে যাবো, তো তারপরে ফিরে এসে আপনারা সালাম করতে যাবো, ঠিক আছে? ও ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, কাজে ছুটে যাইতে পারি নাই, হয়তো শোনেই না। আপনি কোনো টেনশন নিয়েন না, আমি আছি না। আসসালামু আলাইকুম। এমনি করে ওই অমানুষের অত্যাচার আমি সহ্য করতেছিলাম। তারপরে একদিন যখন জানতে পারলো যে আমার লিভারটা নষ্ট হয়ে গেছে, আমি আর কোনো কামেরই না,
তখন ওরা বুদ্ধি করলো আমার বেচা ফেলাইবে। আমি কিন্তু সব শুনে ফেলাইছিলাম। জি ভাই, ওই মায়া কিন্তু ডেঞ্জারাস। এর কিন্তু বেশি দিন রাখা যাবে না, যত তাড়াতাড়ি পারো এখান থেকে কাটিত করো, বেঁচে দাও। জি ভাইজান, আমি তাড়াতাড়ি ভালো দামে বেচা দেবো। একদম সাধারণ সমস্ত গেটটা লক করে রাখো। ঠিক আছে। কিছু করতে পারো? এই মাঝখান দিয়ে আমার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আমি অনেকবার হাত জোর করে রিকোয়েস্ট করছিলাম, আমার যাইতে দেয়নি। আমার মাটা মহিলাও গেছিল। আমার শয়তান বাপটা আমার মারে অসুস্থ অবস্থায় ফালায় কই জানি পালাইছিল। আমি এতবার কইছি আমার একটাবার আমার মায়ের মরা মুখটা দেখতে দেয় নাই। এত নিষ্ঠুর মানুষ কেমনে হইতে পারে কর না? আমার হাতে পায়ে বাইন্দা ঘুমাইতো জানি আমি আর না পালাইতে পারি। আমি না এটা বুঝা পাই না আমি কি দোষটা করছিলাম। এই পৃথিবীর মানুষগুলো আমার সাথে এমন করলো কেন? আমি তো জীবনে কারো ক্ষতি করি নাই। আমার আর বাঁচতে ইচ্ছা করে না। না, এরকম কথা কইবা না তুমি, এরকম কইবা না। তুমি জিগাইলা না যে পৃথিবীর মানুষরা এমন কেন? এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। তুমি চাইলেও কোনদিন এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিন্তু হাত ধরে একটা কথা তোমার দিতে পারি। যতদিন বাইসে আছি আমি, যতদিন বাইসে থাকবো, তোমার কোনো ক্ষতি আমি আর হইতে দেবো না। কষ্ট তোমার স্পর্শ আমি আর করতে দেবো না। তো ওয়াদা করলাম তোমারে আমি। কান্না না, কান্দনের দিন শেষ, একদম কান্না না। তোর জীবনের এত বড় অধ্যায়, কই তুই কোনোদিন তো আমাকে বলিসনি। তোর বলি না এরকম কোনো কিছু কি আছে আমার জীবনের? তাহলে এতদিন পরে তুই আমাকে বলছিস কেন? কারণ আজকে আমার পঞ্চম মৃত্যুবার্ষিকীর দিন। কি বলছিস এসব? এর মানে কি? আজকে থেকে ঠিক 5 বছর আগে এই দিনটাতে আমার মরে যাওয়ার কথা ছিল। অন্তরা তার জীবন দিয়ে আমারে বাঁচাইছে। তুই তো জানতি যে আমার কিডনিতে একটা সমস্যা ছিল, একটা কিডনি প্রায় একদম শেষ, আর আরেকটাও যায়। এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করতে পারতেছিলাম না। টাকা পয়সাও আসলো না যে নিজেরে ঠিকঠাক করবো। মায়াটা কেমন যেন একটা মায়া, সে কেমনি করে যেন সব টের পাওয়া যায়। আমি বাঁচবো না, আমি মারা যাবো এটা জানার পরও সে জোর করে আমার বিয়ে করে। বিশেষ করে বন্ধু, মা মারা যাবার পর আমি এত আদর, এত ভালোবাসা আর কারো কাছ থেকে পাই নাই। কিন্তু এই ভালোবাসা আমার কপালে বেশি দিন টিকলো না। মানে? অন্তরা যে লোকটার কাছে আসছিল, বস্তাত একটা লোক, কি সব যে করতো তার সাথে, কি সব যে খাওয়াইতে খাওয়াইতে একদম শেষ করে দিছে। কখন যে ওর লিভারটাও শেষ হয়ে গেছে ওর টেরও পায় নাই। হঠাৎ করে একদিন কি সুন্দর লাগছে, পছন্দ হয়েছে। হ্যাঁ, পছন্দ হয়েছে। আচ্ছা, আমার তুমি কতখানি ভালোবাসো?
এটা আবার কেমন প্রশ্ন? তবুও কও না। জানতে চাও? একজন মানুষ আরেকজন মানুষকে যতখানি ভালোবাসে তার সাথে অনেক গুণ বেশি ভালোবাসে আমি তোমার। যেমন? আবার উদাহরণ দিতে হবে। এই যে আসমানটা দেখতেছো না, আসমানের মতো বিশাল, যার কোনো সীমা পরিসীমা দেখা যায় না, এরকম ভালোবাসি আমি তোমারে। হইছে? এতটুকুই। আসমানে তো একটা পরিসীমা আছে। ও আইসা, আকাশের পরিসীমা আছে, তাহলে এখন আমি তোমার ইচ্ছি। আমি চাই তোমার আর আমার ভালোবাসার কোনো সীমা যাতে না থাকে। আকাশের সীমা পরিসীমা আছে, এর লেগা আমার ভালোবাসা তোমার কাছে পরিষ্কার মনে হইতেছে না। তাহলে এখন তোমার আমি জিগাই, এই যে তুমি তুমি আমারে কতখানি ভালোবাসো বলো? কি হাসো কেন? হাসির কথা বলছি, বলো। তুমি কি পাগল? ভালোবাসা কি চাল ডাল তারপরে এই যে আলু যে বাইপে বলো যাবো? ভালোবাসার কোনো পরিমাপই হয় না। আমি তোমারে ইনফিনিটি ভালোবাসি, মানে একদম অনেক, যার কোনো শেষ নাই। এত সুন্দর করে কথা বলতে পারো তুমি। তোমার যখন দেখি না হারায় যাই, বুঝতেই পারি না এটাকে আমি স্বপ্ন দেখতেছি না সত্যি। মাঝে মাঝে আমার কি মনে হয় তুমি জানো? মনে হচ্ছে এই যে আসমান আছে না, আসমানে যে রাইতের সময় চাঁদ উঠে, এত সুন্দর গোল চাঁদটা, তোমার লেগা একটা প্রেমের বড়শি বানাই, ছিপ ফেলি, চাঁদটারে শক্ত করে ধরে টাইম না নিচে নামাই নিয়ে আসি, হাতে ধরি, হাতে ধরে তোমার হাতে দেই, বলি যে এটা তোমার জন্য। কি হয়েছে? কি হয়েছে? তুমি এরকম করছো কেন? কি হয়েছে? আমার পেটে অনেক ব্যথা করতেছে। এখন কি হবে? ডাক্তারের কাছে যাই, তুমি 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 ধরো, চল চলো। ওইটাই ছিল ওর সাথে আমার শেষ কথা। এরপর আর কোনো কথা হয় নাই। হাসপাতালের বেডে আর আমি এদিক ওদিক ঘুরতেছি টাকা রোজগার করার জন্য, কোনো কিছু করতেছি ওরা ঠিক মতো। আমার শরীরটা ভাগতে শুরু করলো। ও যে হাসপাতালে, ওই হাসপাতালেরই আরেকটা বেডে আমি কাতরাইতেছি যন্ত্রণায়। আমি বুঝতেছি না কি হইব, আমার কি হইব, ওর কি হইব। এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে দেখি সবকিছু অন্ধকার কালো, কিছু দেখি না আর। 2 দিন পরে জ্ঞান ফিরলো আমার। চোখ খুলে দেখি ডাক্তার সামনে। ডাক্তার বলল, আপনাদের দুজনের মধ্যে একজনের বাঁচানো সম্ভব হয়েছিল। আপনার স্ত্রীর লাশ হিমঘরে রাখা আছে। কিন্তু তুই তুই কি করে বাঁচলি? তোর তো বাকি কিডনিটাও ড্যামেজ ছিল। আমাদের দুজনের ব্লাড গ্রুপ আর আনুষঙ্গিক সবকিছু ম্যাচিং ছিল। আমার জীবনটা বাঁচানোর জন্য সে তার নিজের জীবনটা ছাইড়া দিল। এত ভালোবাসা কেউ কাউরে বাঁচতে পারে? পারে না। শুধু একটা চিঠি, ওর দেয়া, এটাই এখন আমার সম্পদ, আমার বাইসে থাকার অনুপ্রেরণা। আমার জীবনে আর কিছু দরকার নাই। প্রিয় জোসেফ, আমি জানি সমুদ্রের জোয়ার ভাটা প্রতিনিয়ত একই দিকে বয়ে যায়, কিন্তু জীবনের স্রোত যে কখন কোন দিকে যায় কেউ জানে না। আমরা কি জানতাম আমাকে জীবনের স্রোত
একইভাবে বইতে বইতে এক সময় একাকার হয়ে যাবে। একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, কি ভাবছো ঋণটা শোধ না করে আমি চলে যাব? জন্মের পর থেকে আমি গঞ্জনা, অপমান, অবহেলা সহ্য করে বড় হয়েছি। সুখ কি জিনিস তা শুধু বইয়ের পাতায় পড়ছি। আকাশ ভরা মেঘের মাঝখান দিয়ে হঠাৎ এক ঝলক সূর্যের কিরণের মতন এই এক জীবনে সামান্য যে ভালোবাসা তোমার কাছ থেকে পাইছি তার কোনো তুলনাই হয় না। সবাই যে বাঁচে থাকতে হবে তার তো কোনো মানে হয় না। তাই আমার শরীরটা আমি তোমারে দিয়ে গেলাম। তুমি দুইটা শরীর নিয়ে একাই বেঁচে থাকবা। অন্তত তোমার শরীরে ভর করে হইলেও তো আর কিছুটা দিন বেঁচে থাকবো তোমার সাথে। ভালো থেকো। পারলে আমার জন্য একটু তৃষ্ণা মেটানোর পানি রাখো তোমার চোখে। যার নাম ভালোবাসা।